প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তোমরা সবাই যেখানে আছো সবাই বই খাতা নিয়েই তোমরা ক্লাসের সম্মুখে উপস্থিত থাকবা। সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা, বুঝবা। চলো শিক্ষার্থীরা, আজকে তাহলে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায়ে যে কাজ, ক্ষমতা, শক্তি আমি তোমাদের আলোচনা করব। তাহলে চলো আজকে আমরা চতুর্থ অধ্যায়ের ক্লাসটা দেখি। আমাদের চতুর্থ অধ্যায়ে কাজ, ক্ষমতা, শক্তি। এখানে কাজ, ক্ষমতা, শক্তি আমি তোমার ক্লাস নিয়েছিলাম। এরপরে আমরা এই যে আজকে আমরা যে শক্তির বিভিন্ন উৎস, এই যে শক্তির বিভিন্ন উৎস আমরা দেখতে পাচ্ছি। শক্তি দুই ধরনের উৎস হয়। উৎস একটা হচ্ছে, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনবায়নযোগ্য শক্তি। তাহলে সেটা জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি কি, পৃথিবীর সভ্যতার ইতিহাসটা যেহেতু শক্তির ব্যবহার ইতিহাস, আমরা যে কথা সেটা হচ্ছে সম্পূর্ণ শক্তির ব্যবহার ইতিহাস। তাই আমরা দেখতে পাই সারা পৃথিবীতে সব দেশ জাতির ভেতরে শক্তির জন্য এক ধরনের কুদা কাজ করছে, সেইভাবে শক্তির অনুসন্ধান করছে, শক্তিকে ব্যবহার করছে। তাহলে এখানে আমরা দেখছি অনবায়নযোগ্য শক্তি, যে দেখো ঠিক আমরা দেখতে পাচ্ছি কি অনবায়নযোগ্য, এখানে আমরা দেখতে পাচ্ছি কি তেল, গ্যাস, কয়লা, কয়লা নিউক্লিয়ার, কয়লা নিউক্লিয়ার এগুলো হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তি। আর নবায়নযোগ্য শক্তি হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি কি জলবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়োমাস, বায়োমাস, সৌরশক্তি, সৌরশক্তি, বায়ু শক্তি, তারপর হচ্ছে কি জিও, জিও থার্মাল। তাহলে কৃষিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা যে অনবায়নযোগ্য শক্তি এবং নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি হলো হচ্ছে কি তেল, গ্যাস, কয়লা ও নিউক্লিয়ার। আর নবায়নযোগ্য শক্তিগুলো হচ্ছে কি জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়ু শক্তি, জিও থার্মাল। তাহলে আমরা এখন দেখি তেল শক্তিগুলো কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি জ্বালানি শক্তি, এই যে তেল, গ্যাস, কয়লা যেগুলো নিউক্লিয়াস আছে সেগুলো হচ্ছে কি জ্বালানি শক্তি। আমরা দেখতে পাচ্ছি কি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় উৎস হচ্ছে তেল, গ্যাস বা কয়লা। এগুলো হচ্ছে সবচেয়ে বড় উৎস আমাদের পৃথিবীর তেল, গ্যাস, কয়লা। তাহলে তেল, গ্যাস বা কয়লা তিনটি হচ্ছে ফসিল জ্বালানি, অর্থাৎ লক্ষ কোটি বছর আগে গাছপালা মাটির নিচে চাপা দীর্ঘদিনে তাপ আর চাপ এই রূপ নিয়েছে। তোমরা আজকে থেকে কোটি কোটি বছর আগে, তাহলে গাছপালা মাটির নিচে চাপা পড়ে তারা তাপ এবং চাপে এই রূপ নিয়েছে। তাহলে মাটির নিচ থেকে কয়লা, তেল আর গ্যাসকে, তেল, কয়লা, গ্যাস এগুলো আসলে মাটির নিচ থেকে উত্তোলন করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মাটির নিচ থেকে যে তেল তোলা হয় প্রাথমিক অবস্থা, তেল, গ্যাস, কয়লা মাটির নিচ থেকে প্রাথমিক অবস্থায় যে তোলা হয় সেটা প্রথমত কি থাকে। তাহলে এখন দেখতে পাচ্ছি কি রিফাইনতে পরিশোধন করা, অর্থাৎ এগুলো আবার রিপেয়ারিং করা। আমরা তখন মাটির নিচ থেকে উত্তোলন করার পর সেটাকে আবার এখানে রিপেয়ারিং অর্থাৎ পরিশোধন করি, সেটাকে আমরা পরিশোধন করে পেট্রোল, ডিজেল বা কেরোসিনে রূপান্তর করি এবং সাথে সাথে এটা ব্যবহারযোগ্য পদার্থ বের হয়ে আসে। তো তেল, গ্যাস, কয়লা এগুলো মাটির নিচ থেকে অর্থাৎ কোটি কোটি বছর আগে মাটির নিচে চাপা পড়ে, তাপ এবং চাপে তার এই অবস্থা হয়েছে। এখান থেকে আমরা মাটির নিচ থেকে যখন উত্তোলন করার পর সেটা যখন আমরা মাটির নিচ থেকে উত্তোলন করবো সেটাকে ব্যবহারযোগ্য থাকে না, তখন সেটাকে আমরা আবার পরিশোধন অথবা রিপেয়ারিং করে সেটাকে আমরা কয়লা, ডিজেল এবং কেরোসিনে রূপান্তর করে নিত্য প্রয়োজনের কাজে আমরা ব্যবহারযোগ্য করে তুলি। তাহলে আমরা যে এটা আসলে মাটির নিচ থেকে গ্যাস বের হয় সেটা মূলত আসলে মিথেন গ্যাস। যেটা মাটির নিচ থেকে গ্যাস বের হয় সেটা হচ্ছে মূলত মিথেন গ্যাস। এটা এক প্রকার হচ্ছে গ্যাস, যেটাকে আমরা বলে থাকি মিথেন গ্যাস।
আমরা যেটা বলতে পারছি কি আমরা মাটির নিচ থেকে যেগুলো উত্তোলন করি সেগুলো হচ্ছে কি এক প্রকার মিথেন গ্যাস। তাহলে কৃষিক্ষেত্রে এখন আমরা যাব এই যে জলবিদ্যুৎ বায়োমাস সৌরশক্তি দেখতেছি কি আমাদের দেশের অর্থাৎ যারা বিজ্ঞানী বা মানুষ এখন আমরা চিন্তাধারা নতুন সৃষ্টি চেতনা নিয়ে আমরা কাজ করতেছে। নতুন নতুন শক্তির উৎসে মানুষ দিন রাত কাজ করে যাচ্ছে কিভাবে অর্থাৎ এমনভাবে শক্তি তারা আবিষ্কারের পথে যাচ্ছে যেটাকে কখনো ফুরিয়ে যাবে না। তারপরে নির্ভর করতেছে যে এই শক্তিকে কিভাবে স্থায়ী করা যায়, কখনো শেষ হবে না। দেখতে পাচ্ছি কি এমন শক্তি হচ্ছে সেগুলো হচ্ছে সূর্যের আলো থেকে যে শক্তি আছে, জোয়ার ভাটা অথবা ঢেউ থেকে, উন্নত প্রান্তরের বাতাস থেকে, পৃথিবীর গভীরে উত্তপ্ত মেঘনামা, নদীর বহমান পানি থেকে শক্তিগুলো নিয়ে চিন্তা করতেছে। আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে এই শক্তিগুলো বলতে গেলে অপুরন্ত। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের যদি সীমিত শক্তির মধ্যে যদি নিয়ে আমরা চিন্তা ভাবনা করি এই শক্তি কোনো এক সময় নিঃশেষ হয়ে যাবে। তাহলে আমরা শক্তি যখন নিঃশেষ হয়ে যাবে তখন মানুষেরা কষ্ট পাবে। এই কারণে যাতে শক্তিটা নিঃশেষ না হয় তাহলে দেখা যাচ্ছে কি সমুদ্রের জোয়ার ভাটা থেকে, সমুদ্রের পানি থেকে, তাপ রশ্মি থেকে, এই যে বিভিন্ন শক্তি কাজ করতেছে যেটা কখনো নিঃশেষ হয়ে যাবে না অথবা পুড়িয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি তাহলে যে এর মধ্যে এইরকম শক্তি হচ্ছে কি জলবিদ্যুৎ। জলবিদ্যুৎটা দেখো পৃথিবীর পুরো শক্তির 5/1 হচ্ছে কি 1 হচ্ছে নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ পৃথিবীর মধ্যে 5 পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে আমরা 5/1 হচ্ছে শুধু নবায়নযোগ্য শক্তি, বাকিগুলো হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে আমরা দেখব এই যে জলবিদ্যুৎ, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি কি পৃথিবী 1 হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। তাহলে সেরকম 1/এর বেশি ভাগ হচ্ছে কি জলবিদ্যুৎ। অর্থাৎ 5/1 হচ্ছে নবায়নযুক্ত, তার মধ্যে এই ধরনের 1/এর বেশিরভাগ হচ্ছে কি আমাদের জলবিদ্যুৎ। নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়, অর্থাৎ নদীর মধ্যে বাঁধ দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারতেছি। নদীর পানি যেহেতু ফুরিয়ে যায় না তাই এরকম বিদ্যুৎ ক্ষেত্রে শক্তির উৎস ফুরিয়ে যায় না। অর্থাৎ জলবিদ্যুৎ অর্থাৎ নদীকে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, যে শক্তি কখনো ফুরিয়ে যাবে না, অপূরন্ত এক শক্তি। সেই শক্তি নিয়ে মানুষেরা নতুন চিন্তা চেতনা নিয়ে এই শক্তিকে কীভাবে মানুষের স্থায়ী কাজে লাগানো যায় সে বিষয়ে মানুষ এটাই হচ্ছে কি একটা এই যে 5/1 মধ্যে বেশিরভাগ হচ্ছে জলবিদ্যুৎ তৈরি করা হয়। নদীর পানি যেহেতু পুড়িয়ে যায় না তাই এরকম বিদ্যুৎ ক্ষেত্রে তাই দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে একটা প্রচলিত ধারণা। কিন্তু নদীতে বাদ দেওয়া হলে পরিবেশের অনেক বড় ক্ষতি হতে পারে। যদি দেখা যাচ্ছে নদীতে যদি বাদ দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের এই প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ আমাদের জনমানবের পরিবেশের উপর অনেক ক্ষতির প্রভাব পড়তে পারে। সেই কারণে পৃথিবীর মানুষ অত্যন্ত সতর্ক হয়ে গেছে, যাদের একটু দূরদৃষ্টি আছে তারা জলবিদ্যুৎ তৈরি আর করে না। এখন আমরা দেখতে পাচ্ছি দেখুন যে জলবিদ্যুৎ 5/1 বেশিরভাগ হচ্ছে কি জলবিদ্যুৎ, যেটা যদি আমরা দেখাচ্ছি কি এই যে মনে করো একটা নদী প্রবাহ নদীমান আছে, এখানে যদি আমরা বাদ দিয়ে এখানে যদি আমরা জলবিদ্যুৎ তৈরি করি তাহলে কৃষিক্ষেত্রে দেখা যাচ্ছে কি এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশ মানুষের জনজীবনে একটা ক্ষতির প্রভাব পড়তে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি কি আজকে ফারাক্কাবাদ, ভারতের সাথে বাংলাদেশের যে ফারাক্কাবাদ সেটা বাংলাদেশের অনেক প্রভাব ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাহলে আমরা যদি এই ধরনের যদি বাদ দিয়ে যদি আমরা জলবিদ্যুৎ তৈরি করি, আমাদের শক্তিকে কাজে লাগানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে এই ধরনের আমাদের মানুষের জীবনে ক্ষতি হতে পারে। তারপরেও বর্তমানে পৃথিবীর মানুষ এখন সবচেয়ে সতর্কর সাথে এই বিদ্যুৎ থেকে আস্তে আস্তে সরে আসতেছে, এক বিকল্প উৎস খুঁজে বেড়াচ্ছে। তাহলে এখন থেকে আমরা দেখতে পাচ্ছি কি যেমন বায়োমাস, জলবিদ্যুতের পর সবচেয়ে বড় নবায়নযোগ্য শক্তি আসে কি বায়োমাস, যে আসে পৃথিবীর সবচেয়ে নবায়নযোগ্য শক্তি আসে কোথা থেকে বায়ু। এখন আমরা এই যে বায়োমাসটা একটু দেখি, আমরা জলবিদ্যুৎ দেখলাম, এরপর হচ্ছে বায়োমাস, 2 নম্বরটা হচ্ছে কি বায়োমাস। তাহলে এই যে নবায়নযোগ্য শক্তি আসে বায়োমাস থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা দেখো যে বায়োমাস হয় লাকড়ি কর্কুটা, অর্থাৎ বায়োমাসটা কি কাজে গ্রামীণ পরিবেশে আমরা কি করি লাকড়ি কর্কুটা দিয়ে আমরা রান্নাবান্না করি। কিন্তু শহরে আমরা দেখা যায় বিভিন্ন আমরা শহরে বন্দরে আমরা অনেক গ্যাস প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করে জ্বালানি করি, এবং বেশিরভাগ দেখা যাচ্ছে গ্রামের মধ্যে আমরা লাকড়ি কর্কুটা দিয়ে
এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ পরিবেশে, অর্থাৎ আমাদের গ্রামগঞ্জে এই যে লাকড়ি রান্নাবান্না করে, এই যে পৃথিবীর একটা বড় অংশ মানুষের কাছ থেকে তেল গ্যাস বিদ্যুৎ নেই, তাদের দৈনন্দিন জীবন কাটে লাকড়ি খড়কুটো দাঁড়িয়ে। গ্রামীণ দেখা যাচ্ছে অধিকাংশ মানুষের এখানে কোনো বিদ্যুৎ বা তেল গ্যাস নাই, ওরা কি করে লাকড়ি খড়কুটো দিয়ে তাদের জীবন কাটে। এই দরিদ্র মানুষগুলোর ব্যবহারিক শক্তি পৃথিবীর পুরো শক্তির একটি বড় অংশ। যদিও শুকনো গাছ খড়কুটো পুড়িয়ে ফেলে সেটা শেষ হয়ে যায়, আমরা মনে করি কি লাকড়ি খড়কুটো শুকনো গাছ পুড়িয়ে এগুলো শেষ হয়ে যায়, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি বায়োমাসকে নবায়নযুক্ত শক্তি উৎস বলার কারণ হচ্ছে কি, তোমরা দেখো কেন এগুলো যদি আমরা লাকড়ি করে পুড়ে যদি শেষ করে দিই, তাহলে এগুলোকে আমরা বায়োমাস বা নবায়নযোগ্য শক্তি কেন বলতেছি? হচ্ছে কি আবার গাছপালাগুলো জন্মানো হচ্ছে। যেমন গাছ যদি আমরা কেটে এটা পুড়ে শেষ করে দিচ্ছি, তারপরে নতুন গাছগুলো আমরা রোপণ করে আবার নতুন করে গাছ জন্মানো হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কি নবায়নযোগ্য শক্তি। তেল গ্যাস বা কয়লার মতো পৃথিবী থেকে একটি চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যায় না। যেমন মনে করো আমাদের কাছে তেল মজুদ আছে, কয়লা মজুদ আছে, হ্যাঁ, এগুলো একসময় কিন্তু নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আমাদের যে গাছ, এই যে খড়কুটো আমরা যেগুলো কথা বলছি, এগুলো কখনো নিঃশেষ হয়ে যাবে না। আমরা গাছ রোপণ করতেছি, গাছ আবার বাঁচতেছে, ওখান থেকে কেটে আমরা আবার জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতেছি। এই কারণেই এটাকে বলা হচ্ছে নবায়নযোগ্য শক্তি, কিন্তু শক্তি না, কারণ এগুলো দেখা যাচ্ছে একসময় নিঃশেষ হয়ে যাবে। এরপরে শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ, আমরা দেখো সৌরশক্তি, বায়ুমাস, জলবিদ্যুৎ, তোমরা দেখো বায়ু শক্তি, এই যে বিভিন্ন ধরনের শক্তি, এগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি নবায়নযোগ্য শক্তি। আর আজকে তোমার মধ্যে দেখতে পাচ্ছি একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, একটা হচ্ছে কি নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি তেল, গ্যাস, কয়লা, নিউক্লিয়ার। আর অনবায়নযোগ্য শক্তির মধ্যে জলবিদ্যুৎ, বায়ুমাস, সৌরশক্তি এবং জিওথার্মাল, এগুলো হচ্ছে কি সবগুলো নবায়নযোগ্য শক্তি। অর্থাৎ নবায়নযোগ্য শক্তি হচ্ছে কি যেগুলো আমরা শেষ করার পর আবার নতুন করে আমরা পেতে পারি, সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। আর যেটা আর আমরা ফিরে পাবো না, সেটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই ভালো থাকো। আজকে ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেই তোমরা পুরো পাঠটাই তোমরা দেখে নিবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই মাস্ক পরবা এবং কেন চলবা, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সবাইকে